অ্যান্ড্রয়েড অ্যাপ্লিকেশন ডেভেলপমেন্ট কোর্সের লেকচার 2 এর সেকেন্ড সেশনে আপনাকে স্বাগতম জানাচ্ছি। আজকের লেকচার 2 এর সেকেন্ড সেশনে আমরা যেটি দেখব সেটি হচ্ছে অ্যান্ড্রয়েড ইন্টারনালস এ কুইক ওভারভিউ। অর্থাৎ অ্যান্ড্রয়েডের ইন্টারনাল যে কম্পোনেন্টগুলি রয়েছে, অপারেটিং সিস্টেম, এসডিকে, ফ্রেমওয়ার্ক, এই প্রত্যেকটির ইন্টারনাল যেসব ফিচারগুলি রয়েছে বা যে কম্পোনেন্টগুলি রয়েছে সেগুলোর সম্পর্কে আমরা একটা কুইক ওভারভিউ এই সেশনটিতে দিয়ে যাওয়ার চেষ্টা করব। তো আসুন দেখে নেওয়া যাক এই সেশনে আমরা কি কি বিষয়ে জানতে পারবো। প্রথমে আমরা কথা বলবো অ্যান্ড্রয়েড কি সেটি নিয়ে। আমরা অনেক সময় বলে থাকি অ্যান্ড্রয়েড ডিভাইস বা অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেম, অ্যান্ড্রয়েড ফ্রেমওয়ার্ক বা অ্যান্ড্রয়েড এসডিকে, তো এরকম আমরা অনেক সময় বলে থাকি। তো আমরাও সেখানে দেখার চেষ্টা করব আসলে অ্যান্ড্রয়েড বলতে আসলে কি বোঝায়, এবং সেখান থেকে আমরা যেটি জানার চেষ্টা করব সেটি হচ্ছে অ্যান্ড্রয়েডের যে স্ট্যাক বা আর্কিটেকচার সেটি সম্পর্কে জানার চেষ্টা করব। এরপরে আমরা দেখব অ্যান্ড্রয়েড এসডিকেতে কি কি ফিচার রয়েছে বা এসডিকেতে কি কি টুল রয়েছে সেই জিনিসগুলি, এবং এই টুলগুলি কিভাবে অ্যাপ্লিকেশন তৈরিতে ব্যবহৃত হয়। যেমন এসডিকের বিভিন্ন লাইব্রেরি বা বিভিন্ন এপিআই যেমন আমরা কোনো অ্যাপ্লিকেশনে ফিচার অ্যাড করার সময়, কোড করার সময় ব্যবহার করি, ঠিক তেমনি এসডিকের কিছু কিছু টুল আছে যেগুলো অ্যাপ্লিকেশন বিল্ড করার সময় বা এক্সিকিউটেবল তৈরির সময় প্রয়োজন হয়। এই বিষয়গুলো আমরা একটু জানার চেষ্টা করব এবং সবশেষে আমরা দেখব একটা অ্যাপ্লিকেশন বিল্ড করার পর কিভাবে অ্যাপ্লিকেশন রান করে, বা কিভাবে একটা ডিভাইস যখন আমরা স্টার্ট করি তখন সেই ডিভাইসের বুট প্রসেস কীরকম হয় এবং কিভাবে অ্যাপ্লিকেশনগুলো রান করে। তো প্রথমে যেটি চলে আসে সেটি হচ্ছে হোয়াট ইজ অ্যান্ড্রয়েড। তো আমরা অ্যান্ড্রয়েডকে জানি একটি ওপেন সোর্স প্ল্যাটফর্ম হিসেবে, যেটাকে বলা হচ্ছে ওপেন, এবং এই প্ল্যাটফর্মে আমরা যেটি আগেও বলেছি যে প্রোপ্রাইটারি অবস্টেকলস, অর্থাৎ এর আগে যেসব ডিভাইস আমরা দেখতাম, যেমন জাভা বেস যে ফোনগুলি ছিল, বিভিন্ন ম্যানুফ্যাকচারার যখন মার্কেটে এই ডিভাইসগুলি নিয়ে আসতো, বিভিন্ন ডিভাইসে বিভিন্ন ধরনের ফিচার পাওয়া যেত এবং অনেক জায়গাতেই দেখা যেত কিছু কিছু রেস্ট্রিকশন, যেমন কোনো ফোনে আপনি হয়তো প্রোগ্রামেটিক্যালি ফাইল সিস্টেম অ্যাক্সেস করতে পারছেন না, তো কোনো ফোনে আপনি হয়তো প্রোগ্রামেটিক্যালি ফোনের যে কন্ট্যাক্ট লিস্ট সেটিকে অ্যাক্সেস করতে পারছেন না। এ ধরনের বিভিন্ন রকম সমস্যা দেখা যেত। তো এছাড়াও আমরা যদি স্মার্টফোনগুলোর কথা চিন্তা করি তাহলেও আমরা দেখব যে এরকম স্মার্টফোন আরও যেগুলি রয়েছে, যেমন আইফোনের ক্ষেত্রে আপনি দেখবেন যে সেখানে অনেক ফিচারই সাপোর্ট দেওয়া হয় না ডেলিবারেটলি। যেমন আপনি যদি আপনার অ্যাপ্লিকেশন থেকে সরাসরি একটি টেক্সট মেসেজ পাঠাতে চান তাহলে কিন্তু আপনার এসএমএস অ্যাপ্লিকেশনটির উপর ডিপেন্ড করতে হবে। আপনার অ্যাপ্লিকেশন থেকে এপিআই ব্যবহার করে আপনি হয়তো টেক্সট মেসেজ পাঠাতে পারবেন না, বা এই ধরনের বিভিন্ন রেস্ট্রিকশন থাকে যেগুলো হয়তো আস্তে আস্তে অন্য প্ল্যাটফর্ম থেকেও সরে যাচ্ছে। তো অ্যান্ড্রয়েডের ক্ষেত্রে এই ধরনের অবস্টেকল খুব কমই আছে। আমরা আস্তে আস্তে ওভার দ্য কোর্স আমরা বিভিন্ন ফিচার নিয়ে যখন কথা বলবো তখন দেখব যে আগে কি কি ধরনের রেস্ট্রিকশনগুলো ছিল না, পরে সেগুলি অ্যান্ড্রয়েডে এসেছে, বা আগে কি কি ধরনের রেস্ট্রিকশন ছিল যেগুলি পরে উঠিয়ে নেওয়া হয়েছে। সো মোট কথা আমরা যদি এক কথায় বলতে চাই তাহলে আমরা বলবো অ্যান্ড্রয়েড একটি ওপেন সোর্স প্ল্যাটফর্ম, এবং আপনি যে কোনো সময়ই এই অ্যান্ড্রয়েডের সোর্স কোড রিপোজিটরি আপনি চেক আউট করে সেখানকার কোড ব্রাউজ করে দেখতে পারেন। আবার অন্যদিকে অ্যান্ড্রয়েডকে বলা হয় মোস্ট ক্লোজড ওপেন সোর্স, অর্থাৎ আপনি কিন্তু ওপেন সোর্স প্রজেক্ট হলেও আপনি কিন্তু চাইলেই এখানে কন্ট্রিবিউট করতে পারবেন না। সো আসলে যে কোনো একটি প্ল্যাটফর্মের অ্যান্ড্রয়েডের যে কোনো একটি এসডিকে ভার্সনের রিলিজের পর সেই সোর্স কোডটিকে ওপেন করা হয়। এনিওয়েজ, তো অ্যান্ড্রয়েডকে আমরা বলছি ওপেন প্ল্যাটফর্ম ফর মোবাইল অ্যাপ্লিকেশনস ডেভেলপমেন্ট, এবং বেসিকলি এই ওপেন যে প্ল্যাটফর্ম, এই প্ল্যাটফর্মের দুটি ডকুমেন্ট সাথে দেওয়া হয়, একটা হচ্ছে সিটিটি এবং সিডিটি ডকুমেন্ট। যে কোনো ম্যানুফ্যাকচারার যদি অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেম যুক্ত ডিভাইস বাজারজাত করতে চায় তাদেরকে ওই ওই ওখানে যে স্ট্যান্ডার্ডগুলি আছে বা ওখানে যে স্পেসিফিক টার্মসগুলি আছে সেগুলোকে মেনে এই ওপেন সোর্স প্ল্যাটফর্মটিকে তারা ব্যবহার করতে পারে। তো
আমরা যদি দেখি যে অ্যান্ড্রয়েড, আমরা এর আগেও বলেছি যে আমরা অনেক সময় বলি অ্যান্ড্রয়েড ডিভাইস, অ্যান্ড্রয়েড ফোন, অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেম, অ্যান্ড্রয়েড এসডিকে, অ্যান্ড্রয়েড ফ্রেমওয়ার্ক, অনেক কিছু আমরা বলি। বাট এমনিতে অ্যান্ড্রয়েডের যে সফটওয়্যার স্ট্যাক, সেটি যদি আমরা চিন্তা করি, সেটির আসলে মানে তিনটা ভাগ রয়েছে বা এর তিনটি অংশ রয়েছে। প্রথমত হচ্ছে একেবারে লো লেভেলে একটি অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেম বেসড কোনো একটি ডিভাইসে এই তিনটি জিনিস অ্যাভেলেবল থাকে। প্রথমে সবচেয়ে লো লেভেলে থাকে অপারেটিং সিস্টেম, তার উপরের লেভেলে থাকে কিছু মিডলওয়্যার লাইব্রেরিজ, এবং একেবারে উপরের লেভেলে থাকে কিছু কি অ্যাপ্লিকেশনস বা বেসিক যে অ্যাপ্লিকেশনসগুলো ইউজারদের দরকার হয় সেগুলো, এবং তার সাথে থার্ড পার্টি অ্যাপ্লিকেশনস। থার্ড পার্টি অ্যাপ্লিকেশনস বলতে আমি বোঝাচ্ছি যে অ্যাপ্লিকেশনগুলো আমি, আপনি বা আমরা তৈরি করব সেগুলি। সো অ্যান্ড্রয়েডের সফটওয়্যার স্ট্যাক বলতে আমরা বুঝতে পারি অপারেটিং সিস্টেম, মিডলওয়্যার এবং কি অ্যাপ্লিকেশনস। তার মানে অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেম এবং তারপর যে মিডলওয়্যার এবং তার উপর কি অ্যাপ্লিকেশনস, এরকম একটি স্ট্যাক নিয়ে আমরা যে ডিভাইসগুলি দেখতে পাই, যে মোবাইলগুলি, ট্যাবলেটগুলি বা টেলিভিশনগুলি আমরা দেখতে পাই, সেগুলাকেই আমরা বলি অ্যান্ড্রয়েড ডিভাইস। সো এখানে আমরা যে অ্যান্ড্রয়েডের সফটওয়্যার স্ট্যাকটিকে ডিসক্রাইব করছিলাম অপারেটিং সিস্টেম, মিডলওয়্যার এবং কি অ্যাপ্লিকেশনস নিয়ে, এটি যদি আমরা দেখি বিস্তারিতভাবে, তো অ্যান্ড্রয়েডের স্ট্যাক বলতে আমরা এই ধরনের একটা লেয়ার্ড আর্কিটেকচার বুঝে থাকি, যার বিভিন্ন লেয়ার রয়েছে। যেমন একেবারে নিচে রয়েছে একটি লিনাক্স কার্নেল, এবং তার উপরে রয়েছে লাইব্রেরিজ, তার উপরে অ্যাপ্লিকেশন ফ্রেমওয়ার্ক, এবং সবার উপরে অ্যাপ্লিকেশনস লেয়ার। তো আসুন দেখে নেওয়া যাক প্রত্যেকটি লেয়ারে কি কি কম্পোনেন্ট রয়েছে বা কি কি ফিচার রয়েছে এবং সেগুলি কিভাবে কাজ করে। প্রথমে একেবারে নিচের যে লেয়ার, অর্থাৎ একেবারে লো লেভেলের যে লেয়ারটি রয়েছে, সেটি হচ্ছে লিনাক্স কার্নেল। আমরা যখন পিসিতে কাজ করি, আমরা জানি যে আমাদের কম্পিউটারে একটা মাদারবোর্ড থাকে, সিপিইউ থাকে, সেই সাথে কিছু পেরিফেরাল হার্ডওয়্যার থাকে, যেমন গ্রাফিক্স কার্ড, সাউন্ড কার্ড, এই ধরনের আরও অনেক হার্ডওয়্যার পিসিতে যুক্ত থাকে। তো এই যে বিভিন্ন হার্ডওয়্যারগুলি রয়েছে, এগুলির সাথে যখন কোনো অ্যাপ্লিকেশন এগুলির সাথে সরাসরি কমিউনিকেট করতে যায়, তখন আসলে অ্যাপ্লিকেশনগুলি সরাসরি কমিউনিকেট করে না। অ্যাপ্লিকেশনগুলি কিছু ড্রাইভার সফটওয়্যারের মাধ্যমে, যেগুলি অপারেটিং সিস্টেমের অংশ, সেগুলির মাধ্যমে যোগাযোগ করে। যেমন আমরা জানি যে যে কোনো ডিভাইসে, বা আমরা যদি মোবাইল ডিভাইসের কথা চিন্তা করি, সেটির যে অপারেটিং সিস্টেম বা লিনাক্স কার্নেল, সেখানে পাওয়ার ম্যানেজমেন্টের জন্য, ডিভাইসের পাওয়ার ম্যানেজমেন্টের জন্য একটি কম্পোনেন্ট রয়েছে, বা এর যে অডিও অডিও হার্ডওয়্যার, পেরিফেরাল বা ক্যামেরা হার্ডওয়্যার বা ডিসপ্লে, এগুলো সরাসরি অ্যাপ্লিকেশন অ্যাক্সেস করে না। এগুলোর জন্য কিছু ড্রাইভার সফটওয়্যার আমাদের কার্নেলে রয়েছে। তো অ্যান্ড্রয়েডের যে লিনাক্স কার্নেল, অ্যান্ড্রয়েড আসলে লিনাক্স কার্নেলের উপর রান করে, এবং এই কার্নেলের কাজ হচ্ছে এই হার্ডওয়্যার, যেগুলি পেরিফেরাল হার্ডওয়্যার রয়েছে, সেগুলির জন্য একটি অ্যাবস্ট্রাকশন লেয়ার তৈরি করা, যেই লেয়ারের মাধ্যমে বা যেই ড্রাইভার সফটওয়্যারগুলির মাধ্যমে আমাদের অ্যাপ্লিকেশন বিভিন্ন পেরিফেরালের সাথে কমিউনিকেট করে। অর্থাৎ খুব সহজ করে বলতে গেলে, যদি আমাদের যে ওয়াইফাইয়ের জন্য যে হার্ডওয়্যারটি রয়েছে বা ক্যামেরার জন্য যে হার্ডওয়্যার রয়েছে, অর্থাৎ একটি ক্যামেরা রয়েছে আমাদের মোবাইল ডিভাইসে, এবং আমরা একটি অ্যাপ্লিকেশন থেকে যদি ছবি তুলতে চাই, তাহলে এই যে ক্যামেরা ড্রাইভার, এইটার মাধ্যমে হার্ডওয়্যারে বিভিন্ন ধরনের কমান্ড পাঠানো হয় এবং হার্ডওয়্যার থেকে বিভিন্ন ইনপুট নেওয়া হয়। সো লিনাক্স কার্নেলের একটি অন্যতম কাজ হচ্ছে এখানে হার্ডওয়্যার অ্যাবস্ট্রাকশন বা একটি লেয়ার হিসেবে কাজ করা। এছাড়া আরেকটি যেটি ইম্পর্টেন্ট ব্যাপার, সেটি হচ্ছে মেমোরি ম্যানেজ করা। এই মেমোরি ম্যানেজমেন্টের মধ্যে রয়েছে শেয়ার্ড মেমোরি, অথবা বা এই ধরনের যে জিনিসগুলো, মেমোরিটাকে ম্যানেজ করা রান টাইমে, সেই কাজটাও লিনাক্স কার্নেল করে থাকে। এছাড়া আমরা জানি যে যেহেতু একটি মাল্টিটাস্কিং এনভায়রনমেন্ট, সো এখানে অনেকগুলি প্রসেস একসাথে রান করতে পারে। তো এই প্রসেসগুলিকে ম্যানেজ করা এবং ইন্টার প্রসেস কমিউনিকেশন বা এই ধরনের কাজগুলির জন্য দেখা যাচ্ছে যে বাইন্ডার ড্রাইভার বা এই ধরনের কিছু
সফটওয়্যার কম্পোনেন্ট লিনাক্স কার্নেলের সাথে আমরা পাচ্ছি। এছাড়া নেটওয়ার্কিং অর্থাৎ হার্ডওয়্যার অ্যাবস্ট্রাকশন, মেমোরি ম্যানেজমেন্ট, প্রসেস ম্যানেজমেন্ট, নেটওয়ার্কিং এই ধরনের কাজগুলি আসলে হয়ে থাকে কার্নেল লেয়ারে, অ্যান্ড্রয়েড স্ট্যাকে যে একেবারে লো লেভেল যেটি কার্নেল লেয়ার, সেখানে এটি হয়ে থাকে। তো আমরা পরবর্তীতে দেখব যে কিভাবে এডিবি শেল কমান্ড ইউজ করে আমরা এই বিভিন্ন ধরনের কার্নেলের ফিচারগুলিকে কিছুটা দেখে নেওয়ার চেষ্টা করব। তো কার্নেল লেয়ারের উপরের লেয়ারে রয়েছে কিছু নেটিভ লাইব্রেরিজ এবং অ্যান্ড্রয়েড রান টাইম। লাইব্রেরিজ লেয়ারে বা নেটিভ লাইব্রেরিজ লেয়ারে দুটি অংশ রয়েছে। তো একটি অংশে রয়েছে বিভিন্ন নেটিভ লাইব্রেরিজ, যেরকম এখানে আমরা দেখতে পাচ্ছি গ্রাফিক্স লাইব্রেরি, ওপেনজিএল, ওয়েবকিট, সিকুয়েল লাইট বা মিডিয়া ফ্রেমওয়ার্ক বা ডিসপ্লের জন্য সারফেস ম্যানেজার, এ ধরনের বিভিন্ন লাইব্রেরি রয়েছে। এই নেটিভ লাইব্রেরিগুলো মূলত এর মধ্যে বেশ কিছু লাইব্রেরি রয়েছে যেগুলো একেবারে ওপেন সোর্স লাইব্রেরি। তো এই লাইব্রেরিগুলা বেসিক্যালি যেটা হয় যে অ্যাপ্লিকেশন লেয়ার থেকে কোনো অ্যাপ্লিকেশনের যদি কোনো ফিচার ইউজ করা প্রয়োজন হয়, সেটি অ্যাপ্লিকেশন ফ্রেমওয়ার্কের কোনো একটি ম্যানেজার কম্পোনেন্টের মাধ্যমে এই লাইব্রেরিগুলোকে অ্যাক্সেস করে এবং পরবর্তীতে প্রয়োজন পড়লে এই লাইব্রেরিগুলো বিভিন্ন লিনাক্স কার্নেলের হার্ডওয়্যারগুলিকে অ্যাক্সেস করে সেই ফিচারগুলিকে অ্যাভেলেবল করে দেয় অ্যাপ্লিকেশনের কাছে। তো এখানে বেশ কয়েকটি লাইব্রেরির নাম লেখা রয়েছে আমরা দেখতে পাচ্ছি, যেমন গ্রাফিক্সের জন্য 2D 3D গ্রাফিক্সের জন্য ওপেনজিএল, বা বিভিন্ন ধরনের মিডিয়া কোডেক যেগুলি আমরা বিভিন্ন ধরনের মিডিয়া যেগুলি সাপোর্ট করে অ্যান্ড্রয়েড, সেগুলির কোডেকগুলি সাপোর্টগুলি আসে এই নেটিভ লেয়ার থেকে। এছাড়া সিকুয়েল লাইট ডাটাবেস লাইব্রেরি, আমরা পরবর্তীতে কোনো একটি লেকচারে স্টোরেজ নিয়ে যখন কথা বলবো বা ডেটাবেস নিয়ে যখন কথা বলবো, তখন আমরা সিকুয়েল লাইট ডেটাবেস ইউজ করব, তখন আমরা দেখব যে সিকুয়েল লাইট লাইব্রেরি কীভাবে ইউজ করা হয়। তো এরকম বিভিন্ন লাইব্রেরি আমরা দেখতে পাচ্ছি, নেটিভ লাইব্রেরি গুলি আমরা এই লেয়ারে দেখতে পাচ্ছি। এছাড়া যেটি আছে সেটি হচ্ছে অ্যান্ড্রয়েড রান টাইম। অ্যান্ড্রয়েড রান টাইমে দুটি জিনিস রয়েছে, একটি হচ্ছে কোর লাইব্রেরিজ। এই রান টাইমের কোর লাইব্রেরির মধ্যে জাভার যে সমস্ত এপিআই বা লাইব্রেরিগুলি অ্যান্ড্রয়েড সাপোর্ট করে, সেই লাইব্রেরিগুলো এখানে অ্যাভেলেবল পাওয়া যাচ্ছে রান টাইমে। অর্থাৎ আমরা জানি যে আমরা পরবর্তীতে দেখব যে অ্যান্ড্রয়েড মূলত জাভার সুইং বা এডাব্লিউটি বাদ বাকি বলতে গেলে মোটামুটি সব লাইব্রেরি, স্ট্যান্ডার্ড জেডিকে সব লাইব্রেরি সাপোর্ট করে। তো সুইং এবং এডাব্লিউটি সাপোর্ট করে না, কারণ অ্যান্ড্রয়েডের নিজস্ব ইউআই ফ্রেমওয়ার্ক রয়েছে। সো এই লাইব্রেরিগুলি এই অ্যান্ড্রয়েড রান টাইমে অ্যাভেলেবল থাকে। এবং আমরা যেমন জানি একটি জাভা অ্যাপ্লিকেশন জেভিএম বা জাভা ভার্চুয়াল মেশিন রান করে, ঠিক সেরকম জেভিএম এর বদলে অ্যান্ড্রয়েডের রান টাইমে রয়েছে ডেলভিক ভিএম নামে একটি ভার্চুয়াল মেশিন। তো আসুন দেখে নেওয়া যাক ডেলভিক ভিএম কীভাবে জাভা ভিএম থেকে বা জেভিএম থেকে আলাদা। তো ডেলভিক ভিএম মূলত যেভাবে কাজ করে সেটি হচ্ছে যে এটি বেসিক্যালি জাভা ভার্চুয়াল মেশিন থেকে আলাদা। এবং আমরা জানি যখন আমরা কোনো জাভা অ্যাপ্লিকেশন রান করি, তখন প্রথমে যেটি হয় আমরা কিছু জাভা সোর্স কোড লিখি, সেটিকে আমরা যখন কম্পাইল করি আইডি থেকে হোক বা জাভা সি কমান্ড দিয়ে হোক, সেটি এই জাভা সোর্স ফাইলগুলিতে যে ক্লাসগুলি আমরা ডিফাইন করি সেগুলি ক্লাস ডট জাভা ফাইল থেকে ক্লাস ফাইলে কনভার্ট হয় এবং সেখানে জাভা বাইট কোড বা ক্লাস ফাইল জেনারেট হয়। এবং সেই বাইট কোডগুলি দেখা যাচ্ছে যে জাভা বাইট কোডগুলি আমরা জাভা ভার্চুয়াল মেশিনে রান করতে পারি। কিন্তু অ্যান্ড্রয়েডের ক্ষেত্রে এই ফ্লোটি একটু আলাদা। অ্যান্ড্রয়েডের ক্ষেত্রে আমরা যেটি করি, আমরা জাভা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে কিছু সোর্স কোড লিখি এবং সেটিকে যখন কম্পাইল করে আমাদের আইডি জেডিকে ব্যবহার করে যখন কম্পাইল করে, তখন জাভা বাইট কোড তৈরি হয়। এই জাভা বাইট কোড বা ক্লাস ফাইলগুলি পরবর্তীতে আরেকটি টুল দ্বারা, যেটিকে বলা হচ্ছে ডেক্স কম্পাইলার, আমরা এই ফুল প্রসেসটি পরবর্তীতে বিস্তারিত দেখব। বাট আপাতত আমরা ধরে নিই যে ডট ক্লাস ফাইল কনভার্ট হচ্ছে এবং ডট ক্লাস ফাইল থেকে সব ক্লাস ফাইল মিলিয়ে ডেক্স কম্পাইলার এটিকে যেটি করে,
ডেলভিক ভার্চুয়াল মেশিনে বোঝার মতো করে ডেলভিক বাইট কোড তৈরি করে, এবং এই ডেলভিক বাইট কোডটি তখন আমরা পরবর্তীতে ডেলভিক এক্সিকিউটেবল হিসেবে ভার্চুয়াল মেশিনে অর্থাৎ ডিভিএম বা ডেলভিক ভার্চুয়াল মেশিনে আমরা রান করতে পারি। অর্থাৎ আমাদের অ্যাপ্লিকেশনটি যখন আমরা তৈরি করি সেখানে কিছু জাভা সোর্স কোড থাকে, সেখানে কিছু রিসোর্স থাকে। এই সোর্স কোড এবং রিসোর্স নিয়ে প্রথমে আমরা জাভা বাইট কোড এবং তারপরে ডেলভিক বাইট কোডে কনভার্ট করে সেটিকে আমরা ডেলভিক ভার্চুয়াল মেশিনে রান করে থাকি। তো এই প্রসেসটি ডেলভিক বাইট কোড পর্যন্ত জেনারেট করা, এই প্রসেসটি আমরা অ্যাপ্লিকেশন বিল্ড করার সময় এবং এক্সিকিউটেবল তৈরির সময় আমরা করে রাখি। পরবর্তীতে আমরা যখন অ্যাপ্লিকেশনটি ডিভাইসে ইনস্টল করি এবং রান করি তখন সেটি ডেলভিক ভিএমএ বা ডেলভিক ভার্চুয়াল মেশিনের উপর রান করে থাকে। সো ন্যাচারালি এখন কোশ্চেন চলে আসে যে ডেলভিক ভিএম ব্যবহার করার কারণ কি অ্যান্ড্রয়েডের ক্ষেত্রে। আমরা হয়তো ডেলভিক ভিএম এর বদলে অ্যান্ড্রয়েডের যে রান টাইম সেখানে একটি জাভা ভার্চুয়াল মেশিনও রাখতে পারতাম, বা গুগল সেটা রাখতে পারতো, বাট এখানে ডেলভিক ভিএমটিকে আনার কারণ কি? তো এটির কারণ হচ্ছে যে ডেলভিক ভিএম আসলে মোবাইল প্ল্যাটফর্মের জন্য অপটিমাইজভাবে তৈরি করা, এবং বলা হচ্ছে যে এক্ষেত্রে মেমোরি ফুটপ্রিন্ট এটি কম মেমোরি ফুটপ্রিন্ট থাকবে, অর্থাৎ এটি মেমোরি ম্যানেজমেন্টের ক্ষেত্রে আরও এফিশিয়েন্ট বলে এক্সপেক্ট করা যায়। এবং এটির আর্কিটেকচার বলা হচ্ছে রেজিস্টার বেসড আর্কিটেকচার, এবং এই ডেলভিক ভিএম এর মাধ্যমে একটি সিকিউরিটি মডেল ইমপ্লিমেন্ট করা হয়েছে। আমরা যদি একটু বিস্তারিত বলি সেটি হচ্ছে যে যখন একটা ডিভাইসে 5টা অ্যাপ্লিকেশন আপনি ইনস্টল করেছেন এবং একটা অ্যাপ্লিকেশন আপনি সেখানে রান করছেন, অর্থাৎ আমরা যদি আমাদের ডিভাইসটিতে একটি অ্যাপ্লিকেশন ওপেন করি, তারপর আবার হোম বাটন প্রেস করি এবং আরও একটি অ্যাপ্লিকেশন ওপেন করি। সো এভাবে আমরা বেশ কয়েকটি অ্যাপ্লিকেশন কিন্তু একই সাথে ওপেন করতে পারি। সো এতগুলি অ্যাপ্লিকেশন ওপেন করার পরে দেখা যাচ্ছে আমি এখানে 3টি অ্যাপ্লিকেশন ওপেন করেছি, এবং আমি যদি হোম বাটনে লং প্রেস করি তাহলে আমি দেখতে পাবো যে ওপেন অ্যাপ্লিকেশনগুলো কোনটি কোনটি ওপেন অবস্থায় আছে। মানে আমরা যে এখানে হোম বাটন প্রেস করে অ্যাপ্লিকেশনটি মিনিমাইজ করে রাখছি, এর মানে এই নয় যে অ্যাপ্লিকেশনটি এক্সিট হয়ে গিয়েছে। এখানে মোট 3টি অ্যাপ্লিকেশন রান করছে। এখন এইখানের যে সিকিউরিটি মডেল সেটি হচ্ছে যে আপনি অ্যান্ড্রয়েড রান টাইমে যখন মাল্টিপল অ্যাপ্লিকেশন যখনই রান করবেন তখনই প্রত্যেকটি অ্যাপ্লিকেশন ভিএমের নিজস্ব স্যান্ডবক্সের মধ্যে, অর্থাৎ প্রত্যেকটি অ্যাপ্লিকেশনের জন্য সেপারেট ডেলভিক ভার্চুয়াল মেশিনের ইনস্ট্যান্স তৈরি হবে এবং প্রত্যেকটি অ্যাপ্লিকেশন আলাদা আলাদা ভার্চুয়াল মেশিনে রান করবে। ফলে কোনো অ্যাপ্লিকেশনই আসলে অন্য অ্যাপ্লিকেশনকে এফেক্টেড করতে পারবে না, বা সহজে এফেক্টেড করতে পারবে না। আমি বলবো যে এখানে এইভাবে সিকিউরিটি মডেলের কিছুটা সিকিউরিটি আনার চেষ্টা করা হয়েছে ডেলভিক ভিএম এর মাধ্যমে। এছাড়া ডেলভিক ভিএমে যখন একটি অ্যাপ্লিকেশন রান করে তখন সেই অ্যাপ্লিকেশনটি যখন কোনো স্পেসিফিক ফিচার অ্যাক্সেস করা প্রয়োজন হয়, যেমন হয়তো এটির কোনো কারণে লোকেশন রিট্রিভ করার জন্য জিপিএসকে অ্যাক্সেস করতে হবে, বা এটির হয়তো এক্সটার্নাল স্টোরেজ বা এসডি কার্ডে কোনো একটি ফাইল রাইট করতে হবে, তার জন্য আমরা পরবর্তীতে দেখব যে অ্যাপ্লিকেশনে স্পেসিফিকভাবে পারমিশন ডিক্লেয়ার করা হয়, এবং ইউজার যখন ইনস্টল করে তখন সেই পারমিশনগুলো অ্যাকসেপ্ট করে নিতে হয়। সো পরবর্তীতে অ্যাপ্লিকেশনটি রান করার সময় ধরা যাক সেটি জিপিএস অ্যাক্সেস করতে যাচ্ছে, তখন ডেলভিক ভার্চুয়াল মেশিনে যখন অ্যাপ্লিকেশনটি রান করে তখন ওই অ্যাপ্লিকেশনের একটি ইউজার আইডি দেওয়া হয় এবং একটি প্রসেস আইডি দেওয়া হয়। ফলে ওই অ্যাপ্লিকেশন যখন বিশেষ কোনো ফিচার অ্যাক্সেস করতে যায় তখন সেই ইউজার আইডি দিয়ে ডেলভিক ভিএম থেকে একটি রিকোয়েস্ট করা হয় নিচের লেয়ারে অর্থাৎ লোয়ার লেয়ারে, এবং সেখানে আগে চেক করে নেওয়া হয় যে পার্টিকুলার এই অ্যাপ্লিকেশনটি বা এই ইউজার আইডি বিশিষ্ট অ্যাপ্লিকেশনটির ওই ফিচারটিতে পারমিশন দেওয়া আছে কি নেই। সো এখানে এই সিকিউরিটি মডেলটি ইমপ্লিমেন্ট করার ক্ষেত্রে ডেলভিক ভার্চুয়াল মেশিনে কিছু জাভা ভার্চুয়াল মেশিনের চেয়ে কিছু আলাদা
ফিচার বা স্যান্ডবক্সিং যেটাই বলা হোক, এই ধরনের একটি মডেল ইমপ্লিমেন্ট করা হয়েছে। তো এখানে আমরা যেই ফ্লোটি দেখলাম, এই ফ্লো নিয়ে আমরা পরবর্তীতে আরও কথা বলবো। সিকিউরিটি মডেল, স্যান্ডবক্সিং, এগুলো নিয়ে আমরা পরবর্তীতে আরও কথা বলবো। তো আপাতত আমরা যেটি বুঝতে পারছি সেটি হচ্ছে যে এই লাইব্রেরিজ লেয়ারে আমরা কিছু নেটিভ লাইব্রেরিজ পাচ্ছি, যেই লাইব্রেরিগুলো ব্যবহার করে আমাদের অ্যাপ্লিকেশন বিভিন্ন ফিচারে অ্যাক্সেস পেতে পারে, এবং সেই সাথে অ্যান্ড্রয়েডের যে রান টাইম, সেখানে জাভার কোর লাইব্রেরিগুলো এবং ডেলভিক ভার্চুয়াল মেশিন, এই জিনিসগুলো আসলে এই সেকেন্ড লেয়ারটিতে আমরা দেখতে পাচ্ছি। এর উপরে যে লেয়ারটি রয়েছে অ্যাপ্লিকেশন ফ্রেমওয়ার্ক লেয়ার, এখানে আমরা দেখতে পাবো বিভিন্ন ধরনের, আমরা যদি একটু খেয়াল করি তাহলে ফ্রেমওয়ার্কের যে কম্পোনেন্টগুলো সেগুলোর নাম যদি আমরা দেখি, যেমন প্রথমটি হচ্ছে অ্যাক্টিভিটি ম্যানেজার, প্যাকেজ ম্যানেজার, টেলিফোনি ম্যানেজার, রিসোর্স ম্যানেজার, লোকেশন ম্যানেজার, নোটিফিকেশন ম্যানেজার, কন্টেন্ট প্রোভাইডার, ভিউ সিস্টেম। তো এমনিতে প্রত্যেকটি এর বেশিরভাগই আমরা আমাদের কোর্সে বিভিন্নগুলা কম্পোনেন্টগুলা কভার করার চেষ্টা করব, বাট ইন জেনারেল আমরা দেখতে পাচ্ছি যে এই ক্লাসগুলোর নামে একটা ব্যাপার কমন, সেটা হচ্ছে প্রত্যেকটি ম্যানেজার টাইপের একটা কিছু, বা ক্লাস না বলে আমি বলবো কম্পোনেন্ট। সো এই কম্পোনেন্টগুলোর কাজ কি? তো আমরা পরবর্তীতে দেখব যে আমরা অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেমে যদি কোনো অ্যাপ্লিকেশন রান করতে চাই, সেই ক্ষেত্রে ওই অ্যাপ্লিকেশনটি তৈরি করতে আমাদেরকে নির্ভর করতে হয় অ্যান্ড্রয়েড এসডিকের উপরে। এসডিকে কিছুই নয়, এসডিকে আসলে একটা কালেকশন অফ লাইব্রেরিজ বা একটা কালেকশন অফ এপিআইস, যেখানে কিছু ক্লাস এবং লাইব্রেরি আপনাকে দিয়ে দেওয়া আছে, যেখানে কিছু টুল দিয়ে দেওয়া আছে যেটি দিয়ে আপনি অ্যাপ্লিকেশন বিল্ড করতে পারেন। তো এই এপিআইগুলোর মধ্যে বিভিন্ন এপিআই এর বিভিন্ন রকম ফাংশনালিটি আছে। যেমন আপনি যদি টেলিফোনি ফিচারগুলি অ্যাক্সেস করতে চান, যেমন আপনি যদি আপনার অ্যাপ্লিকেশন থেকে কল করতে চান, এসএমএস করতে চান, সেক্ষেত্রে আপনাকে ব্যবহার করতে হবে অ্যান্ড্রয়েড এসডিকে টেলিফোনি এপিআই। তো প্রত্যেকটি এপিআই আসলে কালেকশন অফ ক্লাসেস বা কালেকশন অফ ফিচার্স, বা সেগুলিকে আমরা ক্লাসের মাধ্যমে, বিভিন্ন ক্লাস, জাভা ক্লাসের মাধ্যমে পেয়ে থাকি। তো এরকম আরও অনেক এপিআই রয়েছে। যেমন আপনি যদি লোকেশন অ্যাক্সেস করতে চান, আপনাকে লোকেশন এপিআই ইউজ করতে হবে। আপনি যদি অ্যাপ্লিকেশনে বিভিন্ন নোটিফিকেশন দিতে চান, আপনাকে নোটিফিকেশন এপিআই ইউজ করতে হবে। আপনি যদি বিভিন্ন ধরনের প্যাকেজ ইনস্টল করতে চান বা বিভিন্ন প্যাকেজ রিলেটেড কাজ করতে চান, বা অ্যাপ্লিকেশন ইনস্টলেশন আনইনস্টলেশন রিলেটেড কাজ করতে চান, আপনাকে তখন প্যাকেজ এপিআই যেটি সেটি অ্যাক্সেস করতে হবে। এই প্রত্যেকটি এপিআই এর অ্যাক্সেস পয়েন্ট হিসেবে আমরা কিছু ক্লাস পেয়ে থাকি, সেগুলিকে আমরা বলি ম্যানেজার ক্লাস। তো একটি ডিভাইস যখন স্টার্ট আপ বা বুট হয়, বুট হওয়ার সময় এটি নির্দিষ্ট কিছু স্টেপের মধ্যে দিয়ে যায়। প্রথম স্টেপে এটি হয়তো কিছু প্রসেসকে স্টার্ট করতে থাকে, কিছু সিস্টেম প্রসেসকে স্টার্ট করতে থাকে, এবং একটি পর্যায়ে যে অ্যান্ড্রয়েডের ক্ষেত্রে একটি জাইগোট প্রসেস স্টার্ট করে। এই জাইগোট প্রসেসটি স্টার্ট করার পর, এবং এই জাইগোট প্রসেসটি স্টার্ট করার পর আপনি যখনই কোনো অ্যাপ্লিকেশন রান করেন, সেই অ্যাপ্লিকেশনটি বেসিক্যালি এই জাইগোট প্রসেস থেকে ফর্ক করে নতুন প্রসেস তৈরি হয়। অর্থাৎ এই জাইগোট প্রসেসের চাইল্ড হিসেবে ইউজার অ্যাপ্লিকেশন প্রসেসগুলো থাকে। তো জাইগোট প্রসেসটি রান করার পরে যেটি হয়, ডিভাইসের বিভিন্ন সিস্টেম সার্ভিসগুলো রান করা শুরু করে, এবং প্রত্যেকটি সিস্টেম সার্ভিস, এই সিস্টেম সার্ভিসগুলোর এক্সাম্পল যদি আমরা দেখি, তাহলে আমরা দেখব টেলিফোনি সার্ভিস, লোকেশন সার্ভিস, নোটিফিকেশন সার্ভিস, এই ধরনের বিভিন্ন সার্ভিস রয়েছে। তো অ্যাপ্লিকেশন ফ্রেমওয়ার্কে আমরা যে ম্যানেজার ক্লাসগুলি দেখি, এই ক্লাসগুলির কাজ হচ্ছে একই সাথে পার্টিকুলার ওই এপিআইগুলোতে আপনাকে অ্যাক্সেস দেবে, এবং পার্টিকুলার ওই সিস্টেম সার্ভিসগুলোকে আপনাকে অ্যাক্সেস করতে দেবে আপনার অ্যাপ্লিকেশন থেকে। অর্থাৎ আপনি যদি টেলিফোনি এপিআইটাকে ইউজ করতে চান, অর্থাৎ আপনার অ্যাপ্লিকেশন থেকে একটি কল করতে চান বা এসএমএস করতে চান, সেক্ষেত্রে আপনার ব্যবহার করতে হবে টেলিফোনি এপিআই, এবং এই টেলিফোনি এপিআইকে অ্যাক্সেস করার জন্য আপনাকে ইউজ করতে হবে টেলিফোনি ম্যানেজার। এবং টেলিফোনি ম্যানেজার ইউজ করে আপনি যেটি করতে পারবেন, একটি সিস্টেম সার্ভিস, টেলিফোনি সিস্টেম সার্ভিস যেটি, সেটিকে আপনি অ্যাক্সেস করতে পারবেন বা সেটিকে আপনি ম্যানিপুলেট করতে পারবেন, এবং সেই টেলিফোনি সার্ভিস যেটি, সেটি আবার হয়তো কোনো একটি কার্নেল লেয়ারের ড্রাইভারের সাথে ইন্টারাক্ট করে আপনাকে ফিচারটা অ্যাভেলেবল করে দিবে। তো অ্যাপ্লিকেশন ফ্রেমওয়ার্ক লেয়ারে বেসিক্যালি এরকম ফিচারগুলি আমরা পেয়ে থাকি। অর্থাৎ সরাসরি দেখা যাবে যে আমরা
যখন কন্টেন্ট প্রোভাইডার ইউজ করব বা লোকেশন ম্যানেজার ইউজ করব, তখন আমরা সরাসরি সেই এপিআইগুলোর অ্যাক্সেস পাওয়ার জন্য এই অ্যাপ্লিকেশন ফ্রেমওয়ার্কটির উপর ডিপেন্ড করব। তো একটি জিনিস সেটি হচ্ছে যে এই নেটিভ লাইব্রেরিজগুলো সবই মোটামুটি সি++ ল্যাঙ্গুয়েজে লেখা এবং এদের বেশিরভাগই ওপেন সোর্স লাইব্রেরি। আর অ্যাপ্লিকেশন ফ্রেমওয়ার্কের যে ক্লাসগুলি আমরা দেখি এগুলি সব জাভা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে লেখা। সো আমরা এখানে কয়েকটির নাম দেখতে পাচ্ছি: অ্যাক্টিভিটি ম্যানেজার, রিসোর্স ম্যানেজার, লোকেশন ম্যানেজার, নোটিফিকেশন ম্যানেজার। পরবর্তীতে আমরা এই ম্যানেজার ক্লাসগুলি কিভাবে ব্যবহার করতে হয় এবং এগুলির মাধ্যমে কিভাবে বিভিন্ন সিস্টেম সার্ভিস অ্যাক্সেস করতে হয় সেগুলি দেখব। এরপরে একেবারে উপরের যে লেয়ারটি রয়েছে, আমাদের অ্যান্ড্রয়েড স্ট্যাকে, সেটি হচ্ছে অ্যাপ্লিকেশনস লেয়ার। তো অ্যাপ্লিকেশনস লেয়ারে আসলে দুই ধরনের অ্যাপ্লিকেশন থাকে। এক ধরনের অ্যাপ্লিকেশন হচ্ছে যে শিপড অ্যাপ্লিকেশন, অর্থাৎ আপনি যখন একটি ডিভাইস কিনবেন তখন বাই ডিফল্ট যে অ্যাপ্লিকেশনগুলো আপনি পেয়ে থাকেন সেগুলোকে আমরা বলি শিপড অ্যাপ্লিকেশন। তো শিপড অ্যাপ্লিকেশনের মধ্যে রয়েছে ইমেল ক্লায়েন্ট, এসএমএস প্রোগ্রাম, ক্যালেন্ডার, ম্যাপস, ব্রাউজার, কন্ট্যাক্ট লিস্ট, ডায়ালার ইত্যাদি। আর আরেক ধরনের যে অ্যাপ্লিকেশনগুলি রয়েছে সেগুলো হচ্ছে থার্ড পার্টি অ্যাপ্লিকেশন, এবং যেই অ্যাপ্লিকেশনগুলো বেসিক্যালি আমরা আমাদের ডিভাইসে ইনস্টল করে থাকি, বা ডেভেলপার হিসেবে আপনি যে অ্যাপ্লিকেশনগুলো তৈরি করবেন সেগুলোই হচ্ছে মূলত থার্ড পার্টি অ্যাপ্লিকেশনস। সো আমরা যদি এখন একটু দেখি যে এই থার্ড পার্টি অ্যাপ্লিকেশনগুলো কিভাবে ইউজারের ডিভাইসে অ্যাভেলেবল হয়। সো প্রত্যেকটি অ্যান্ড্রয়েড ডিভাইসে আপনারা দেখতে পাবেন যে একটি অ্যাপ্লিকেশন রয়েছে যেটি হচ্ছে প্লে স্টোর অ্যাপ্লিকেশন। এখানে যেটি প্লে স্টোর অ্যাপ্লিকেশন, এই অ্যাপ্লিকেশনটিতে যদি আপনি ঢোকেন তাহলে আমরা এখানে দেখতে পাবো যে অ্যান্ড্রয়েডের যে স্টোর অর্থাৎ গুগল প্লে, সেই গুগল প্লেতে বিভিন্ন ধরনের অ্যাপ্লিকেশন আমরা এখানে সার্চ করতে পারি এবং সেই অ্যাপ্লিকেশনগুলোকে আমরা ডাউনলোড করতে পারি। সো এখানে আমরা যদি কোনো অ্যাপ্লিকেশন সার্চ করি, ধরা যাক আমরা এখানে একটি অ্যাপ্লিকেশন সার্চ করছি এবং সেটিকে আমরা এখানে ইনস্টল করছি। আমি আগে আনইনস্টল করে নিচ্ছি, যে এটি আগে ইনস্টল করা ছিল। সো আমরা যদি অ্যাপ্লিকেশনটিকে ইনস্টল করতে চাই তাহলে প্রথমে একটি উইন্ডোতে আপনাকে দেখাবে যে এই অ্যাপ্লিকেশনটি কি কি ধরনের ফিচার ব্যবহার করে। আপাতত আমরা এখানে দেখতে পাচ্ছি এই অ্যাপ্লিকেশনটি কোনো স্পেশাল ফিচার ব্যবহার করে না। সো এই অ্যাপ্লিকেশনটি যদি ইন্টারনেট ব্যবহার করতো তাহলে এখানে দেখাতো যে এই অ্যাপ্লিকেশনটি ইউজ করার আগে আপনাকে মানে ইউজার দেখে নিতে পারে যে আসলে অ্যাপ্লিকেশনটি কি কি ফিচার ইউজ করছে। যেমন এখানে ইন্টারনেট ব্যবহার করা হতে পারতো, বা এখানে জিপিএস বা লোকেশন এপিআই ইউজ করা হতে পারতো, বা এখানে টেলিফোনি এপিআই ইউজ করা হতে পারতো। বিভিন্ন এপিআই যেগুলি স্পেশাল রিসোর্স ডিভাইসের এবং যেগুলি অ্যাক্সেসের মাধ্যমে আপনার ফোনের প্রাইভেসি বেসিক্যালি ইনভেড হতে পারে, সেই ফিচারগুলির লিস্ট এখানে দিয়ে দেওয়া হয় এবং সেই পারমিশনগুলি অ্যাকসেপ্ট করার পরই কেবলমাত্র আপনি অ্যাপ্লিকেশনটিকে ইনস্টল করতে পারবেন। সো এই অ্যাপ্লিকেশনটির ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে কোনো স্পেসিফিক পারমিশন নেই, বাট যদি থাকতো সেই ক্ষেত্রে অ্যাপ্লিকেশনটি রান করার সময়, যেমন আমরা যখন এই অ্যাপ্লিকেশনটিকে ওপেন করছি, ওপেন করার সময়ই এই অ্যাপ্লিকেশনকে কার্নেল থেকে একটি প্রসেস আইডি এবং ইউজার আইডি দিয়ে দেওয়া হয়, এবং এই যতবারই এই অ্যাপ্লিকেশন কোনো স্পেশাল রিসোর্স অ্যাক্সেস করতে যাবে, সেটি ইন্টারনেট কানেক্টিভিটি হতে পারে, সেটি এসডি কার্ডে রাইট করার কাজ হতে পারে, সেই ক্ষেত্রেই ডেলভিক ভিএম আগে চেক করবে যে পার্টিকুলার এই ইউজার আইডির অ্যাপ্লিকেশনের ওই রিসোর্সে অ্যাক্সেস করার পারমিশন আছে কি নেই।
যদি পারমিশন না থাকে স্টিল অ্যাপ্লিকেশন সেই রিসোর্সটি অ্যাক্সেস করতে যাচ্ছে, সেক্ষেত্রে অ্যাপ্লিকেশনটি ক্র্যাশ করবে এবং একটি সিকিউরিটি এক্সেপশন থ্রো করবে। তো আমরা এই বিষয়ে বিস্তারিত পরবর্তীতে দেখতে পাবো। তো আপাতত আমরা যেটি দেখতে পাচ্ছি যে ডিভাইসের সাথে ইনবিল্ট আমরা একটি প্লে স্টোর পাই বা ইউজার একটি প্লে স্টোর পায়, যেখান থেকে আপনার তৈরি করা অ্যাপ্লিকেশনটি যদি গুগল প্লেতে থাকে আপনার ইউজার কিন্তু সেখান থেকে সার্চ করে বা সেখান থেকে ডাউনলোড করে নিতে পারে। তো বেসিক্যালি শুধু অ্যান্ড্রয়েড নয়, আইফোন, ব্ল্যাকবেরি, উইন্ডোজ ফোন সব ডিভাইসেই এরকম একটি করে স্টোর অ্যাপ্লিকেশন থাকে, এবং এই স্টোর অ্যাপ্লিকেশনটি ইউজারের ডিভাইসে থাকার ফলে যেটি হয়, ডেভেলপার হিসেবে আমরা যে সুবিধাটি পাই সেটি হচ্ছে যে আপনি যখন আপনার অ্যাপ্লিকেশনটি পাবলিশ করবেন গুগল প্লেতে, অর্থাৎ আপনি যখন আপনার অ্যাপ্লিকেশন তৈরি করবেন, টেস্ট করবেন এবং তারপরে পাবলিশ করবেন, সাথে সাথে কিন্তু যে মিলিয়নস অফ ইউজার রয়েছে তাদের কাছে অ্যাপ্লিকেশনটি অ্যাভেলেবল হয়ে গেল। তারা যদি অ্যাপ্লিকেশনটির নাম জানে সেক্ষেত্রে তারা সার্চ করে ডাউনলোড করতে পারে, অথবা অ্যাপ্লিকেশনটি নিউ অ্যাপ্লিকেশন লিস্টে আসতে পারে, অথবা অ্যাপ্লিকেশনটি যেটি হতে পারে যে যদি ভালো করতে থাকে তাহলে ট্রেন্ডিং লিস্টে আসতে পারে, সেখান থেকে আরও বেশি ইউজার অ্যাপ্লিকেশনটি কিন্তু গ্র্যাব করতে পারে। তো এই মডেল বেসিক্যালি প্রথম আমরা দেখেছি যে আইফোন যখন প্রথম আইটিউনস বা আইফোন তার মার্কেট নিয়ে প্রথম বাজারে আসে, সেই ক্ষেত্রে সেটি খুব ভালো ইউজারদের কাছে সাড়া পায় এবং পরবর্তীতে অ্যান্ড্রয়েড, ব্ল্যাকবেরি সহ, উইন্ডোজ ফোন সহ আর অন্য প্ল্যাটফর্মগুলো সেম মডেলে কাজ করা শুরু করে। তো আমরা এখানে দেখলাম যে অ্যান্ড্রয়েডের যে স্ট্যাক, সেই স্ট্যাকের যে বিভিন্ন লেয়ার রয়েছে, এই লেয়ার সম্পর্কে আইডিয়া নিলাম। প্রাথমিকভাবে হয়তো এই জিনিসগুলো আমাদের জানা প্রয়োজন হবে না, বাট পরবর্তীতে আস্তে আস্তে আমরা দেখব যে এই জিনিসগুলোর কিছু কিছু নলেজ আমাদের কাজে লাগছে। সো এরপরে আমরা আসি অ্যান্ড্রয়েড এসডিকের ব্যাপারে। আমরা যখন ডেভেলপমেন্ট এনভায়রনমেন্ট সেট আপ করেছি তখন আমরা কয়েকটি কাজ করেছি, যেমন আমরা প্রথমে জেডিকে ইনস্টল করেছি, এরপর যেটি করেছি আমরা এডিটি বান্ডল ইনস্টল করেছি, এবং এডিটি বান্ডলের মধ্যে তিনটি অংশ রয়েছে। যেমন একটি হচ্ছে আমরা যে ইক্লিপস রান করছি, সেই ইক্লিপস আইডি। আরেকটি হচ্ছে আমরা যদি দেখি যে আমাদের যে টুল ছিল, আমরা যে টুল ডাউনলোড করেছিলাম এডিটি বান্ডল, সেখানে আমরা দেখতে পাচ্ছি যে ইক্লিপসের সাথে সাথে আমরা আরেকটি জিনিস পাই, সেটি হচ্ছে অ্যান্ড্রয়েড এসডিকে। এই অ্যান্ড্রয়েড এসডিকে এবং এডিটি বান্ডল ইক্লিপস, এই দুটির মধ্যে কানেক্টিভিটির জন্য একটি প্লাগইন ব্যবহার করা হয়। আমরা যদি দেখি হেল্প থেকে অলরেডি ইনস্টলড প্লাগইনগুলি, সেক্ষেত্রে আমরা দেখব যে ইক্লিপস আইডি এবং অ্যান্ড্রয়েড এসডিকের কানেক্টিভিটির জন্য এখানে একটি এডিটি বান্ডল বা প্লাগইন ইউজ করা হয়। তো এই কানেক্টিভিটি নিয়ে আমরা আরও কিছু কথা বলবো, বাট তার আগে আমরা দেখি যে এই যে তিনটি অংশ রয়েছে, ইক্লিপস আইডি, অ্যান্ড্রয়েড এসডিকে, অ্যান্ড্রয়েড এডিটি বা অ্যান্ড্রয়েড ডেভেলপমেন্ট টুল প্লাগইন, এই তিনটি মিলিয়ে আমরা পাচ্ছি এডিটি বান্ডল। এবং এই অ্যান্ড্রয়েড এসডিকের মধ্যে কি কি ফিচার রয়েছে সেটি এক নজর দেখে নিই। অ্যান্ড্রয়েড এসডিকেতে একটি অ্যাপ্লিকেশন ডেভেলপ করা, টেস্ট করা এবং ডিবাগ করার জন্য প্রয়োজনীয় সব টুলস এবং এপিআইগুলি দিয়ে দেওয়া থাকে। সো এই টুলস এবং এপিআইগুলো কি কি আমরা একটু দেখে নিই। প্রথমেই রয়েছে অ্যান্ড্রয়েড এপিআইস। আমরা গত লেকচারে বা আজকের লেকচারের প্রথম অংশে যখন দেখেছিলাম যে আমরা যদি ক্যালকুলেটর প্রজেক্টটি ওপেন করি, এখানে মেইন অ্যাক্টিভিটি নামে আমরা একটা জাভা ক্লাস ডিফাইন করেছিলাম। সেখানে আমরা দেখেছিলাম আমরা এখানে মেইন অ্যাক্টিভিটি, এক্সটেন্স অ্যাক্টিভিটি। তো অ্যাক্টিভিটি ক্লাসের কিছু ফিচার আমরা ইনহেরিট করে মেইন অ্যাক্টিভিটি ক্লাসটিকে ডিফাইন করেছিলাম। তো অ্যাক্টিভিটি বাই ডিফল্ট ইউজার ইন্টারফেস প্রোভাইড করার জন্য যা যা প্রয়োজন, এখানে সেই অ্যাট্রিবিউটগুলি, সেই মেথডগুলি রয়েছে। সো অ্যাক্টিভিটি আসলে অ্যাক্টিভিটি ক্লাসটি অ্যান্ড্রয়েড এপিআই এর একটি ক্লাস। তো এরকম অ্যান্ড্রয়েড এপিআইগুলোর মধ্যে আমাদের দরকারি বিভিন্ন ক্লাস বা লাইব্রেরিগুলো দিয়ে দেওয়া আছে। সো প্রথম যে পার্টটি রয়েছে অ্যান্ড্রয়েড এসডিকে, সেটি হচ্ছে অ্যান্ড্রয়েড এপিআইস। ইউজার ইন্টারফেস থেকে শুরু করে ডেটাবেস, তারপর ব্যাকগ্রাউন্ড সার্ভিস, তারপরে আপনার আর যেসব ফিচার রয়েছে লোকেশন এপিআই বা
টেলিফোনি এপিআই, এই বিভিন্ন ফিচারগুলি অ্যাক্সেস করার জন্য যে ক্লাসগুলি প্রয়োজন সেগুলি সবই অ্যান্ড্রয়েড এপিআই এর অংশ। এরপর রয়েছে ডেভেলপমেন্ট টুলস। অ্যাপ্লিকেশন ডেভেলপমেন্টের সময় আমাদের যখন কোডিং করা হয়ে যায় তখন যে কাজগুলি আমরা করি সেটি হচ্ছে অ্যাপ্লিকেশন সোর্স কোড কম্পাইল করা এবং অ্যাপ্লিকেশন বিল্ড করা। তো এই বিল্ড করার জন্য যে টুলসগুলো রয়েছে, প্রয়োজনীয় টুলস, সেগুলো কিন্তু আমরা অ্যান্ড্রয়েড এসডিকের পার্ট হিসেবে পেয়ে থাকি। যেমন আমরা যদি এডিটি বান্ডলের ভিতরে এসডিকে ফোল্ডারের মধ্যে যাই তাহলে আমরা দেখব কিছু টুলস এখানে রয়েছে, যেমন কিছু বিল্ড টুলস, তারপর রয়েছে প্ল্যাটফর্ম টুলস, তারপরে রয়েছে টুলস। তো এই ধরনের বিভিন্ন টুলস রয়েছে। এই টুলসগুলো আমরা অ্যান্ড্রয়েড এসডিকের অংশ হিসেবে পেয়ে থাকি। এখানে কয়েকটি প্রয়োজনীয় টুলস সম্পর্কে আমরা পরবর্তীতে আজকের লেকচারে বলবো। এরপর যেটি রয়েছে সেটি হচ্ছে ইমুলেটর বা এভিডি ম্যানেজার, যেটি আমরা দেখেছিলাম আমাদের ইক্লিপস আইডির সাথে ইন্টিগ্রেটেড অবস্থায় আমরা পেয়ে থাকি অ্যান্ড্রয়েড ভার্চুয়াল ডিভাইস ম্যানেজার, যেখান থেকে আমরা একটি ইমুলেটর তৈরি করতে পারি এবং সেই ইমুলেটরটিকে রান করতে পারি এবং সেই ইমুলেটরের মধ্যে আমাদের অ্যাপ্লিকেশনটিকে ইনস্টল করে রান করতে পারি। সো ইমুলেটর এবং এভিডি ম্যানেজারের পরে আরও যেটি রয়েছে এসডিকেতে আমাদের প্রচুর যে এপিআইগুলো রয়েছে সেগুলোর জন্য ডকুমেন্টেশন, স্যাম্পল কোড, এই ধরনের যে প্রয়োজনীয় জিনিসগুলো সেগুলো সবই আমরা অ্যান্ড্রয়েড এসডিকের পার্ট হিসেবে পেয়ে থাকি। আর এরপরে অ্যান্ড্রয়েড এসডিকের প্রধান যে অংশটি অর্থাৎ অ্যান্ড্রয়েড এপিআইস, সেই এপিআইগুলো যদি আমরা একটা ওভারভিউ দিয়ে যাই তাহলে আমরা প্রধান যে এপিআইগুলো আমরা বেশি ইউজ করব সেগুলোর মধ্যে রয়েছে কানেক্টিভিটি এবং টেলিফোনি এপিআই, যেগুলির মধ্যে জিএসএম, এজ, 3G, 4G, LTE ডাটা ট্রান্সফার, কল এবং এসএমএস, এই ফিচারগুলি আপনি যদি আপনার অ্যাপ্লিকেশনে অ্যাড করতে চান সেক্ষেত্রে আমরা কানেক্টিভিটি প্লাস টেলিফোনির জন্য প্রয়োজনীয় এপিআইটিকে ব্যবহার করতে পারি। আমরা যদি জিপিএস এবং নেটওয়ার্ক বেসড লোকেশন ডিটেক্ট করতে চাই ইউজারের, সেক্ষেত্রে আমরা লোকেশন এপিআই ব্যবহার করতে পারি। আমরা যদি আমাদের অ্যাপ্লিকেশনের সাথে কোনো ধরনের ম্যাপ ইন্টিগ্রেট করতে চাই সেখানে আমরা ম্যাপ কন্ট্রোলসের জন্য যে এপিআই রয়েছে সেটি ব্যবহার করতে পারি। এছাড়া বিভিন্ন ধরনের মাল্টিমিডিয়া অর্থাৎ ক্যামেরা প্লাস অডিও ভিডিও রেকর্ডার এবং স্টিল ইমেজ ক্যাপচার করার জন্য যে এই যে হার্ডওয়্যারটি রয়েছে ক্যামেরা এবং রেকর্ডার হার্ডওয়্যার, সেটির কন্ট্রোলের জন্য আমরা একটি মাল্টিমিডিয়া এপিআই পেয়ে থাকি। এছাড়া সেন্সর, বিভিন্ন হার্ডওয়্যার সেন্সর, যেমন আমরা আগে বলেছিলাম এক্সিলারোমিটার, কম্পাস, ব্যারোমিটার, এই ধরনের হার্ডওয়্যার সেন্সরগুলিকে অ্যাক্সেস করার জন্য রয়েছে সেন্সর এপিআই। কানেক্টিভিটির জন্য ব্লুটুথ এবং এনএফসি নিয়ার ফিল্ড কমিউনিকেশন অর্থাৎ পিয়ার টু পিয়ার কমিউনিকেশনের জন্য রয়েছে কিছু আলাদা এপিআই। ওয়াইফাই হার্ডওয়্যার অ্যাক্সেস করার জন্য রয়েছে ওয়াইফাই এপিআই এবং ডেটাবেস বা স্টোরেজ অ্যাক্সেস করার জন্য রয়েছে সিকিউরলাইট ডেটাবেস। এছাড়া আরও কিছু এপিআই আমরা এখানে দেখতে পাচ্ছি, যেমন শেয়ার্ড ডেটা স্টোরস, অর্থাৎ আপনার অ্যাপ্লিকেশন যদি আরেকটি অ্যাপ্লিকেশনের সাথে ডাটা শেয়ার করতে চাই, যেমন আমরা দেখে থাকি যে আমাদের ফোন বুকে যে কন্ট্যাক্ট লিস্টে যে ইউজারদের বা বিভিন্ন পার্সনদের অ্যাড্রেস, ফোন নাম্বার থাকে সেটি কিন্তু অন্য অ্যাপ্লিকেশন থেকেও অ্যাক্সেস করা যায়। যেমন আমরা ডায়ালার অ্যাপ্লিকেশন থেকেও কন্ট্যাক্ট বুক অ্যাক্সেস করতে পারি, আমরা মেসেজিং অ্যাপ্লিকেশন থেকেও কন্ট্যাক্ট বুক অ্যাক্সেস করে নাম্বার চুজ করতে পারি। সো এই যে মাল্টিপল অ্যাপ্লিকেশনের মধ্যে একটি স্টোরেজ ডাটা শেয়ার করার ব্যাপার, সেটির জন্য রয়েছে একটি এপিআই বা যেটিকে বলা হচ্ছে কন্টেন্ট প্রোভাইডার। এছাড়া আপনি যদি আপনার অ্যাপ্লিকেশনে কোনো ব্যাকগ্রাউন্ড সার্ভিস রান করতে চান বা প্রসেস রান করতে চান, সেটার জন্য ব্যাকগ্রাউন্ড সার্ভিসেস এপিআই রয়েছে। এছাড়া বিভিন্ন হোম স্ক্রিন উইজেট তৈরি বা HTML5 ওয়েবকিট বেসড কোনো অ্যাপ্লিকেশন যদি তৈরি করতে চান তার জন্য এপিআই রয়েছে। আপনি যদি গেমস তৈরি করতে চান বা হার্ডওয়্যার এক্সিলারেটেড 2D অথবা 3D গ্রাফিক্স সাপোর্ট যদি আপনার প্রয়োজন হয় সেক্ষেত্রে রয়েছে ওপেনজিএল। তো এই ধরনের বিভিন্ন এপিআই বা ফিচারগুলি আমরা অ্যান্ড্রয়েড এসডিকের মধ্যে পেয়ে থাকি। তো মোট কথা অ্যান্ড্রয়েড এসডিকের ফিচার হিসেবে আপনার প্রয়োজনীয় বা ফোনের যত ফিচার আছে সেগুলিকে প্রোগ্রামেটিক্যালি অ্যাক্সেস করতে যে ক্লাস লাইব্রেরিগুলোর দরকার সেগুলো আমরা পাচ্ছি অ্যান্ড্রয়েড এপিআই এর মধ্যে।
আমাদের অ্যাপ্লিকেশন ডেভেলপ করার সময় ইউজার ইন্টারফেস তৈরি করা থেকে শুরু করে অ্যাপ্লিকেশন বিল্ড করা, তার জন্য যে টুলগুলো প্রয়োজন সেগুলো রয়েছে ডেভেলপমেন্ট টুলসের মধ্যে। অ্যাপ্লিকেশনটিকে টেস্ট করার জন্য আপনি যদি ডিভাইসের বদলে ইমুলেটর ব্যবহার করতে চান, তার জন্য রয়েছে ইমুলেটর বা এভিডি ম্যানেজার। আপনার কোডিং করার সুবিধার জন্য রয়েছে ডকুমেন্টেশন এবং স্যাম্পল কোড এবং বিভিন্ন অনলাইন সাপোর্ট বা ডেভেলপার কমিউনিটি বিভিন্ন অনলাইন সাপোর্ট। এই জিনিসগুলো আমরা অ্যান্ড্রয়েড এসডিকের পার্ট হিসেবে পাচ্ছি। তো চলুন এখন দেখে নেওয়া যাক যে আমরা এর আগে বলছিলাম যে একটা অ্যাপ্লিকেশন কিভাবে বিল্ড হয়, এটা নিয়ে কথা বলছিলাম। সো তো আমরা যদি এখন দেখি, এর আগে যেটি করেছিলাম একটি ক্যালকুলেটর অ্যাপ্লিকেশন তৈরি করেছিলাম। তো এই ক্যালকুলেটর অ্যাপ্লিকেশনের যে স্ট্রাকচার, যে কোথায় কোন কোন ফাইল আছে সেটি নিয়ে আমরা এর আগে কথা বলেছি। এখন আমরা দেখি যে অ্যাপ্লিকেশনটি কিভাবে বিল্ড হয় এবং কিভাবে সেটি ইমুলেটর বা ডিভাইসে রান করে। তো প্রথমে যেটি হয়, আমাদের কিছু সোর্স ফাইল থাকবে, যদিও আপাতত আমাদের এই অ্যাপ্লিকেশনে একটি মাত্র সোর্স ফাইল, বাট আপনি যখন একটি সুন্দর অ্যাপ্লিকেশন তৈরি করবেন আপনার নিজস্ব আইডিয়া দিয়ে, তখন বেসিক্যালি আপনার অনেক সোর্স ফাইল সেখানে থাকবে বা অনেক জাভা ফাইল সেখানে থাকবে। তো এই জাভা ফাইলগুলো প্রথমে এই জাভা ফাইলগুলোর সাথে অনেক সময় আমরা অনেক ধরনের লাইব্রেরি ইউজ করি, যেগুলি লিবস ফোল্ডারে থাকে। বিভিন্ন জার লাইব্রেরি থাকতে পারে, বা আপনি আলাদা একটি প্রজেক্টকে লাইব্রেরি হিসেবে রেফারেন্স করে নিতে পারেন। তো বিভিন্ন লাইব্রেরির যে সোর্স ফাইলগুলি এবং আপনার লেখা সোর্স কোডগুলি, এগুলিকে প্রথমে জাভা কম্পাইলার জাভা ক্লাস ফাইল বা জাভা বাইট কোডে কনভার্ট করে। এই জাভা ক্লাস ফাইলগুলির সাথে আপনি যেসব জার লাইব্রেরি বা থার্ড পার্টি লাইব্রেরি ব্যবহার করছেন সেগুলো সহ অ্যান্ড্রয়েড এসডিকের একটা টুল রয়েছে যেটির নাম হচ্ছে ডিএক্স টুল। সেই ডিএক্স টুল যেটি করে, এই ডিএক্স টুলটি আপনি পাবেন, ডিএক্স টুলটি রয়েছে ডিএক্স ব্যাট। এই টুলটি রয়েছে আপনার এসডিকের বিল্ড টুলস ফোল্ডারে। তো এই ডিএক্স টুল যেটি করে, আপনার যত ক্লাস ফাইলগুলি রয়েছে সেই ক্লাস ফাইলগুলোকে ক্লাসেস ডট ডিইএক্স নামে একটি বান্ডলে কনভার্ট করে, এবং এই ক্লাসেস ডট ডিইএক্স হচ্ছে বেসিক্যালি ডেলভিক ভার্চুয়াল মেশিনের জন্য যে বাইট কোড সেটি। অর্থাৎ এখানে যে জাভা ক্লাস ফাইলগুলো তৈরি হচ্ছে সেগুলো হচ্ছে জাভার ভার্চুয়াল মেশিনের জন্য বাইট কোড, এবং তারপরে সেটি আবার কনভার্ট করা হচ্ছে ডেলভিক ভার্চুয়াল মেশিনের জন্য কম্প্যাটিবল বাইট কোডে। তো এখানে যেটা প্রথমে রিসোর্স ফাইল যেগুলি রয়েছে, আমাদের বিভিন্ন রিসোর্স ফাইল থাকে, যেমন হচ্ছে ইমেজ রিসোর্স ফাইল বা এক্সএমএল লেআউট রিসোর্স ফাইল। সেই রিসোর্স ফাইলগুলো আবার আরেকটি টুল দ্বারা, যেটিকে আমরা বলি এএপিটি টুল, সেটির মাধ্যমে, এবং বিভিন্ন সার্ভিস ইন্টারফেস ফাইল যেগুলো আমরা পরবর্তীতে ব্যাকগ্রাউন্ড সার্ভিস নিয়ে কাজ করার সময় দেখব, এই ফাইলগুলোকে সোর্স ফাইলে কনভার্ট করে সেগুলোকেও আপনার লেখা সোর্স কোডের সাথে মিলিয়ে জাভা বাইট কোডে কনভার্ট করা হয়, এবং তারপরে ডিএক্স টুল দ্বারা ক্লাসেস ডট ডেক্স অর্থাৎ ডেলভিক ভার্চুয়াল মেশিনে বাইট কোডে কনভার্ট করে নেওয়া হয়। তো আমরা এই যে ফাইলগুলো জেনারেট হচ্ছে সেগুলিকে দেখতে পাবো আমাদের প্রজেক্টের বিন ফোল্ডারের ভিতরে। বিন ফোল্ডারে যদি আপনি যান তাহলে আপনি দেখতে পাবেন যত ক্লাসগুলি রয়েছে, এই ক্লাসগুলি রয়েছে সেগুলিকে বান্ডল করে তৈরি করা হয়েছে ক্লাসেস ডট ডেক্স, এবং সব রিসোর্সগুলিকে বান্ডল করে তৈরি করা হয়েছে রিসোর্সেস ডট এপি আন্ডারস্কোর। তো এই ক্লাসেস ডট ডিএক্স এবং রিসোর্সেস বান্ডল, এই দুটির সাথে আমাদের অ্যাপ্লিকেশন যে ডেসক্রিপ্টর অ্যান্ড্রয়েড ম্যানিফেস্ট এক্সএমএল, এই ম্যানিফেস্ট এক্সএমএল সহ, অর্থাৎ ডিএক্স ফাইল, রিসোর্স ফাইল এবং সব মিলিয়ে, এবং অ্যান্ড্রয়েড ম্যানিফেস্ট ফাইল মিলিয়ে এপিকে বিল্ডার নামে একটি টুল যেটি করে, সেটি একটি আনঅ্যালাইন্ড এপিকে ফাইল তৈরি করে। এপিকে ফাইল হচ্ছে অ্যান্ড্রয়েডের এক্সিকিউটেবল ফাইল। তো এই এপিকেতে যেটি বলা হয় অ্যান্ড্রয়েড অ্যাপ্লিকেশন প্যাকেজ। তো একটি আনঅ্যালাইন্ড এপিকে ফাইল তৈরি করা হয়, এবং তারপরে একটি টুল জিপ অ্যালাইন টুল দিয়ে এই এপিকে ফাইলটিকে জিপ অ্যালাইন করা হয়, অর্থাৎ রিসোর্সগুলিকে এমনভাবে ফাইলের ভিতরে অ্যালাইন করা হয় বা প্যাকেজের ভিতরে অ্যালাইন করা হয় যাতে এই রিসোর্সগুলোকে অ্যাক্সেস করা অনেক বেশি অপটিমাইজড হয়।
তো এই যে আমরা জিপ অ্যালাইন্ড এপিকে ফাইল পেলাম, এটিকে আবার আপনি যখন অ্যাপ্লিকেশনটি বিল্ড করা হয়ে গেল, সেটি বিন ফোল্ডারের মধ্যে এই এপিকে ফাইলটিকে আমরা দেখতে পাচ্ছি। এবং এই এপিকে ফাইল যখন আমরা রান করি, অর্থাৎ আমরা যখন এখান থেকে রান করছি, রান করার সময়ে প্রথমে এপিকে ফাইলটি জেনারেট হবে এবং জেনারেট হওয়ার পরে সেটি জিপ অ্যালাইন করা হবে এবং জিপ অ্যালাইন করার পরে সেটি একটি কি স্টোর দিয়ে বা একটি সাইনিং কি দিয়ে সাইন করে নেওয়া হয়। প্রথমে যেটি তৈরি হয় আনঅ্যালাইন্ড আনসাইন্ড এপিকে, এবং তারপরে সেটি অ্যালাইন করার পর জার সাইনার দিয়ে সাইন করে নেওয়া হয়, এবং যে কি স্টোর দিয়ে এটি সাইন করা হয় সেটি সেই কি স্টোরটি থাকে এই ডিফল্ট লোকেশনে। অ্যাপ্লিকেশন সাইনিং নিয়ে আমরা পরবর্তীতে বিস্তারিত কথা বলবো, যখন আমরা দেখব কিভাবে অ্যাপ্লিকেশন গুগল প্লেতে পাবলিশ করা যায়, তখন আমরা এটি নিয়ে, বা যখন আমরা এই কি স্টোরটিকে আমাদের ব্যবহার করার প্রয়োজন হবে তখন এটি নিয়ে ডিটেলস কথা বলবো। আপাতত ধরে নিই যে আমাদের অ্যাপ্লিকেশনটিকে আমরা এমনভাবে সাইন করে দিব যাতে অ্যাপ্লিকেশনের মধ্যে ডেভেলপারের কিছু ইনফরমেশন থেকে যায়। হ্যাঁ, যাতে কি হতে পারে যে যখন আপনার অ্যাপ্লিকেশন আপনি গুগল প্লেতে সাবমিট করবেন, তারা হয়তো মানে গুগল প্লে প্ল্যাটফর্ম আপনার অ্যাপ্লিকেশনের প্যাকেজ এক্সট্র্যাক্ট করে ভ্যালিডিটি চেক করতে পারে। সো এই হচ্ছে মোটামুটি বিল্ড প্রসেস, অর্থাৎ প্রথমে জাভা সোর্স কোড থেকে জাভা ক্লাস ফাইল থেকে classes.dx ফাইল, সব রিসোর্স ইমেজ এবং এক্সএমএল ফাইলগুলো থেকে একটি রিসোর্সেস বান্ডল এবং ডেক্স ফাইল রিসোর্সেস বান্ডল এবং আপনার অ্যাপ্লিকেশনের ডেসক্রিপ্টর বা অ্যান্ড্রয়েড ম্যানিফেস্ট, এই সব কিছু মিলে একটি এপিকে ফাইল তৈরি করা হয়। এই এপিকে ফাইলটিকে আমরা বলছি অ্যান্ড্রয়েডের এক্সিকিউটেবল ফাইল, যেটি ইমুলেটরের বা আপনার ডিভাইসে রান করে থাকে। সো অ্যান্ড্রয়েড রান টাইমের মধ্যে যেটি হয়, রান টাইমের ভিতরে আমরা আসলে প্রথমে এই ক্লাস ফাইলগুলোকে ডিএক্স টুল দিয়ে ডেক্স ফাইল, ম্যানিফেস্ট এবং রিসোর্সেস মিলে আমরা অ্যাপ্লিকেশন প্যাকেজ তৈরি করি, এবং এই অ্যাপ্লিকেশন প্যাকেজটি বেসিক্যালি অ্যান্ড্রয়েড রান টাইমে আমরা রান করতে পারি। সো আমরা এর আগে যেটি বলছিলাম যে আমরা যখন কোনো অ্যাপ্লিকেশনকে ডিভাইসে ইনস্টল করি, সেটি তার নিজস্ব সিকিউরিটি স্যান্ডবক্সের মধ্যে থাকে, এবং ব্যাপারটি, এই সিকিউরিটি স্যান্ডবক্সের ব্যাপারটি আমরা কিছুটা এক্সপ্লেন করার চেষ্টা করেছিলাম। যেহেতু অ্যান্ড্রয়েড একটি মাল্টি ইউজার লিনাক্স সিস্টেম, এখানে প্রত্যেকটি অ্যাপ্লিকেশনকে একটি করে ইউজার অ্যাপ্লিকেশন হিসেবে ধরে নেওয়া হয়, এবং সিস্টেম বা কার্নেল চিন্তা করে প্রত্যেকটি অ্যাপ্লিকেশন আসলে একজন করে ইউজার, এবং প্রত্যেক ইউজার অ্যাপ্লিকেশনকে একটি করে লিনাক্স ইউজার আইডি দেওয়া হয়, যেটি আমরা আগে বলেছি। তো প্রত্যেকটি অ্যাপ্লিকেশন বা প্রসেস যেটি করে সেটি হচ্ছে সে নিজস্ব ভার্চুয়াল মেশিনের মধ্যে রান করে, ফলে অন্যান্য অ্যাপ্লিকেশন থেকে সে আইসোলেটেড থাকে, অর্থাৎ বাই ডিফল্ট প্রত্যেকটি অ্যাপ্লিকেশন তার নিজস্ব লিনাক্স প্রসেসে রান করে থাকে। এর ফলে যেটি সুবিধা হয় যে প্রত্যেকটি অ্যাপ্লিকেশনে আমরা দেখব যে আসলে একটি হিপ লিমিট থাকে, হিপ মেমোরি সাইজের লিমিট থাকে, ফলে কোনো অ্যাপ্লিকেশন যদি খুব বেশি মেমোরি ইউজ করতে চায় তখন বেসিক্যালি অ্যাপ্লিকেশনটি সেটি করতে পারে না, এবং এর ফলে যেটি হয় অন্য অ্যাপ্লিকেশন তার দ্বারা এফেক্টেড হয় না। সো এটিকে বলা হচ্ছে প্রিন্সিপাল অফ লিস্ট প্রিভিলেজ, অর্থাৎ কোনো অ্যাপ্লিকেশনই অন্য অ্যাপ্লিকেশনকে হ্যাম্পার করতে পারবে না, এই ব্যাপারটি এভাবে সিকিউরিটি স্যান্ডবক্সের মাধ্যমে নিশ্চিত করা হয়। সো এখানে একটি ডায়াগ্রামের মধ্যে এই সিকিউরিটি স্যান্ডবক্সের ব্যাপারটি দেখানো হয়েছে, যে আপনার অ্যান্ড্রয়েড অ্যাপ্লিকেশন তার নিজস্ব ডেলভিক ভার্চুয়াল মেশিনের মধ্যে ইনস্ট্যান্সের মধ্যে রান করে, যেই ভার্চুয়াল মেশিনটি আসলে একটি সেপারেট লিনাক্স প্রসেসের মধ্যে রয়েছে, অর্থাৎ প্রত্যেকটি অ্যাপ্লিকেশনের জন্য এরকম এক একটি লিনাক্স প্রসেস তৈরি হয়, এবং সেই প্রসেসের মধ্যে ডেলভিক ভার্চুয়াল মেশিনটি রান করতে থাকে, এবং ডেলভিক ভার্চুয়াল মেশিনের উপরে আমাদের অ্যাপ্লিকেশনটি রান করবে। সো এখানে আমরা আজকের এই লেকচার 2 এর সেকেন্ড পার্টে যেই জিনিসটি আমরা বোঝার চেষ্টা করেছি, যে বিভিন্ন ব্যাপার, যেমন অ্যান্ড্রয়েডের যে আর্কিটেকচার বা স্ট্যাক, অ্যান্ড্রয়েড এসডিকে এবং অ্যাপ্লিকেশনের বিল্ড প্রসেস, এই জিনিসগুলো নিয়ে আমরা কিছু প্রাথমিক ধারণা দেওয়ার চেষ্টা করেছি। সেই সাথে আমরা এখন একটু দেখে নেই যে
আমরা এডিটি বান্ডলে যে এসডিকেটা পাই, এখানকার বিভিন্ন টুলগুলোকে আমরা দেখে নিই, বা বিভিন্ন কি কি ফিচার এখানে দেওয়া আছে সেই জিনিসগুলো দেখে নিই। এসডিকের মধ্যে প্রথমেই আমরা দেখতে পাচ্ছি একটি বিল্ড টুল। এই বিল্ড টুলের মধ্যে আমরা এপিটি টুলের কথা বলেছিলাম, যার কাজ হচ্ছে রিসোর্সগুলিকে একটি প্যাকেজের মধ্যে নিয়ে আসা। এরপর আমরা বলেছিলাম ডিএক্স টুল। এই দুটি টুল অ্যাপ্লিকেশন বিল্ড করার সময় প্রয়োজন হয়। তো এরকম বিল্ড টুলগুলির সাথে আরও যে টুলগুলি রয়েছে, যেমন আমরা যদি যাই প্ল্যাটফর্ম টুল, সেখানে রয়েছে একটি ফাইল adb.exe। এডিবি মূলত আমরা যখনই ইক্লিপস বা এডিটি বান্ডল রান করি, সাথে সাথে এডিবি প্রসেস, আমরা এর আগে দেখেছিলাম এখানে একটি এডিবি প্রসেস সবসময় রান করতে থাকে, এবং এই এডিবি প্রসেসের মাধ্যমে বেসিক্যালি আমাদের যে আইডির মধ্যে ডিডিএমএস বা ডেলভিক ডিবাগ মনিটর সার্ভিস রয়েছে, সে ইমুলেটরের সাথে একটি কানেক্টিভিটি মেনটেন করে। তো এডিবি সার্ভিসটাকে আমরা কিভাবে ব্যবহার করতে পারি একটু দেখে নিই। সো আমরা যদি আমাদের এসডিকে ফোল্ডারটিতে যাই, টুলস, এডিটি বান্ডল, এসডিকে, এবং আমরা এখানে প্ল্যাটফর্ম টুলসে দেখেছিলাম adb.exe যে ফাইলটি রয়েছে, এটিকে আমি আমার মেশিনের এনভায়রনমেন্ট ভেরিয়েবলের মধ্যে যদি অ্যাড করে দেই, পাথে যদি অ্যাড করে দেই এডিট, এবং সবার শেষে adb.exe এর পাথটা আমরা যদি অ্যাড করি, ওকে ওকে, এটির সাথে সাথে আমরা যেটি করতে পারবো, কমান্ড লাইন থেকে আমরা বিভিন্ন এডিবি কমান্ড রান করতে পারবো। অর্থাৎ আমরা যদি এখানে দেখতে চাই যে কারেন্টলি এডিবির সাথে কানেক্টেড ডিভাইস কি কি রয়েছে, সেটার জন্য আমরা কমান্ড দিতে পারি এডিবি ডিভাইসেস। সো এখানে দেখাচ্ছে যে আমাদের এডিবি সার্ভারটা কোনো কারণে সে অ্যাকনোলেজ করছে না। সো আমরা যদি এডিবি, সেক্ষেত্রে কিল করে নিতে পারি, কিল সার্ভার, এডিবি রিস্টার্ট সার্ভার, এবং তারপর যদি আমরা দেখি এডিবি ডিভাইসেস, আমরা যদি এখানে এডিবি ডিভাইসেস কমান্ড দেই, তাহলে আমরা দেখব যে আমাদের লিস্ট অফ ডিভাইসেস অ্যাটাচড, এডিবির সাথে আমাদের একটি ইমুলেটর অ্যাটাচড অবস্থায় আছে। সো সেই ইমুলেটরটিকে এখানে দেখাচ্ছে। ধরা যাক যেহেতু আমাদের এই ইমুলেটরের মধ্যে একটি লিনাক্স কার্নেল রয়েছে এবং সেটির কমান্ড লাইনে আমরা অ্যাক্সেস করতে পারি এডিবি শেল এই কমান্ডটি দিয়ে, এবং ঢোকার সাথে সাথে আমরা এখানে আমাদের ইমুলেটরের মধ্যে ইমুলেটরের ফাইল সিস্টেমে বেসিক্যালি আমরা এখন অ্যাক্সেস করতে পারবো। ধরা যাক আমরা যদি এখানে দেখতে চাই যে আমাদের ইমুলেটরে কি কি প্রসেস রান করছে, তাহলে আমরা দেখতে পাবো যে সেই প্রসেসগুলির একটি লিস্ট এখানে দেখানো হচ্ছে। প্রত্যেকটি প্রসেসের একটি করে প্রসেস আইডি, একটি করে প্রসেসের নাম, এবং বিভিন্ন ইনফরমেশন এখানে দেখাচ্ছে, এবং প্রসেসগুলির যে আইডি সেটি কিন্তু অ্যাসাইন করা হয়েছে ক্রোনোলজিক্যালি। অর্থাৎ প্রথমে যে প্রসেসগুলি স্টার্ট হয়েছে, যেমন আমরা এখানে দেখে বুঝতে পারছি যে প্রথমে ইনিট প্রসেস শুরু হয়েছে এবং আস্তে আস্তে একটা পর্যায়ে এসে বিভিন্ন সার্ভিস ম্যানেজারগুলি স্টার্ট হয়েছে সিস্টেম থেকে, এবং তারপরে জাইগোট প্রসেস স্টার্ট হওয়ার পরে সিস্টেম সার্ভার স্টার্ট হয়েছে। সো এরকম যে প্রসেসগুলি বিভিন্ন সময়ে স্টার্ট হয়েছে, বা আমাদের যে অ্যাপ্লিকেশনগুলো রান করছিল, যেমন আমরা 3টি অ্যাপ্লিকেশন সেখানে স্টার্ট করেছিলাম, তার মধ্যে একটি ছিল ক্যালকুলেটর, আমরা সেটিকে এখানে দেখতে পাচ্ছি। এছাড়া আমরা ধরা যাক এখানে ফাইল সিস্টেমে যদি কমান্ড এলএস কমান্ড বা লিস্ট অফ ডিরেক্টরিজ দেখতে চাই, আমরা সেখানে এখানে দেখতে পাচ্ছি, যেমন
আমরা যদি এসডি কার্ডে অ্যাক্সেস করতে চাই, এখানে এসডি কার্ডে যে ফোল্ডারগুলি রয়েছে সেগুলিকে আমরা অ্যাক্সেস করতে পারছি। তার মানে আমরা একটা জিনিস বুঝতে পারছি যে এডিবি সার্ভিসের থ্রুতে বা এডিবি সার্ভিসের বিভিন্ন এডিবি টুলের বিভিন্ন কমান্ড ইউজ করে, এখানে বলে রাখি এডিবির ফুল মিনিং হচ্ছে অ্যান্ড্রয়েড ডিবাগ ব্রিজ, অর্থাৎ আপনার ডিভাইসকে ডিবাগ করার জন্য যে কানেক্টিভিটির প্রয়োজন সেই কানেক্টিভিটিটি এখানে এডিবি প্রসেস আপনাকে দিচ্ছে। এবং এখানে আমরা যেভাবে বিভিন্ন কমান্ড দিয়ে ডিভাইসটিকে অ্যাক্সেস করতে পারছি, সেই কাজটি বেসিক্যালি আমাদের যে ডিডিএমএস ডেলভিক ডিবাগ মনিটর সার্ভিস সে একইভাবে কমান্ড দিয়ে বিভিন্ন অ্যাক্সেসগুলো করে থাকে। যেমন এখানে আমরা যখন ডিডিএমএস থেকে ফাইল এক্সপ্লোরার ওপেন করি আমাদের ডিভাইসের, সেইখান থেকে আমরা এখানে জাস্ট যেই কমান্ড দিয়ে আমরা এখানে যেভাবে দেখতে পাচ্ছি ফাইলগুলি বা ফোল্ডারগুলি, সেইভাবে কিন্তু এখানে ডিরেক্টরি ইনফরমেশনগুলো দেখাচ্ছে। সো এই প্রত্যেকটি ডিডিএমএস এর প্রত্যেকটি ফিচার বেসিক্যালি আমরা যেটি করতে পারি সরাসরি এডিবিতে কমান্ড দিয়েও অ্যাক্সেস করতে পারি। এবং আমরা যদি কোনো এপিকে ফাইল কমান্ড লাইন থেকে সরাসরি ইনস্টল করতে চাই বা ইমুলেটর ইনস্টল করতে চাই, সেটিও আমরা এডিবি ইনস্টল কমান্ড দিয়ে যে কোনো এক্সিকিউটেবলকে আমাদের ইমুলেটরে ইনস্টল করতে পারবো। সো এই হচ্ছে মোটামুটি আজকে আমরা অ্যান্ড্রয়েডের যে ইন্টারনাল কম্পোনেন্ট বা এপিআই এসডিকে এই বিভিন্ন যে টার্মসগুলো এগুলোর সাথে শুধুমাত্র পরিচিত হলাম, এবং ধীরে ধীরে আমরা আরও ইনডেপথ জানতে পারবো বা আমরা নিজেরা যত এক্সপ্লোর করতে থাকবো তত বেশি জানতে পারবো, এবং সেই নলেজটিকে আমাদের অ্যাপ্লিকেশন ডেভেলপমেন্টের কাজে ব্যবহার করতে পারবো। তো আমাদের লেকচার 2 আজকে এখানেই শেষ হবে, এবং আমি আশা করব আপনাদের এই লেকচারের ম্যাটেরিয়ালগুলো বা যেই বিষয়গুলো আমরা কভার করছি সেগুলো কাজে লাগবে। আশা করব আপনারা বিভিন্ন কমেন্টস বা যেই জিনিসগুলো বুঝতে অসুবিধা হচ্ছে সেগুলো আমাকে জানাবেন, বা যে কোনো কোশ্চেন থাকলে জানাবেন, সেগুলো আমরা পরবর্তী লেকচারের শুরুতে অ্যাড্রেস করার চেষ্টা করব। সো ধন্যবাদ সবাইকে, ধন্যবাদ আপনাকে অ্যান্ড্রয়েড অ্যাপ্লিকেশন ডেভেলপমেন্ট কোর্সের সাথে থাকার জন্য।